এনটিআরসি এর ১৯তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের জন্য নতুন দুঃসংবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ১৯তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা যারা দীর্ঘদিন ধরে ১৯তম নিবন্ধন সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন, তো আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনারা জানবেন যে ১৯তম নিবন্ধন প্রার্থীদের জন্য কেন দুঃসংবাদ। কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এনটিআরসি তাদের যে চেয়ারম্যান মফিজ, যে দুর্নীতির মেন আকরা, তাকে কিন্তু ইতিমধ্যে বদলি করে দেওয়া হয়েছে। যেখানে তাকে পদত্যাগ করার কথা ছিল, সেই পদত্যাগ না করিয়ে তাকে বদলি করা হয়েছে। অর্থাৎ বদলি যে প্রক্রিয়াটা এনটিআরসি এর, এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ একজনকে তারা আনে, তাকে দিয়ে বিভিন্ন কার্যক্রম করায় এবং তাদেরকে যদি দেখে যে সমস্যা হচ্ছে, তাকে বদলি করে আরেকজনকে আনা হয়। তো এটা হচ্ছে এনটিআরসি এর একটা সিস্টেম, যেটা আমরা দীর্ঘ বছর ধরে দেখে আসতেছি ২০২০ সাল থেকে। অর্থাৎ আমরা করোনার আগে থেকেই এনটিআরসি এর যে এরকম একটা বদলি প্রক্রিয়া, এটা কিন্তু আমরা দেখতেছি। তারা কখন বদলি করে? যখন দেখে তারা সব কিছুতে ব্যর্থ হচ্ছে, বা তারা আর কোনো প্রার্থীদেরকে, জনগণকে কোনো ভালো আশ্বাস দিতে পারতেছে না, যখন জনগণ বুঝতে পারতেছে যে তারা অনিয়ম দুর্নীতি করতেছে, তখনই তাদের একটা সচিব তারা বদলি করে দেয়। তাদের একটা চেয়ারম্যান যে দায়িত্ব থাকে, মেইন দায়িত্ব থাকে, তাকে বদলি করে দেয়। অর্থাৎ আপনারা দেখেন, যে কোনো ক্ষেত্রে যদি একটা দেশের সরকার আপনার প্রতি ৬ মাস পরে পরে, বা প্রতি ১ বছর পরে পরে, বা প্রতি ১.৫ বছর পরে পরে যদি তাকে বদলি করা হয়, তাহলে দেশটার কেমন অবস্থা সৃষ্টি হবে। এরকমভাবে আপনারা দেখেন যে একটা সেক্টরে যখন একজন পরিপূর্ণ দায়িত্ব বুঝে নেয়, এবং ওই দায়িত্বটা কিন্তু অবশ্যই বুঝতে একজন প্রার্থীর সময় লাগে। তো বোঝার পর যখন তাকে আবার বদলি করে দেয় এবং নতুন একজনকে এখানে যুক্ত করায়, সেক্ষেত্রে কিন্তু নতুন প্রার্থী আইসা জিনিসটা আরও লং করে দিবে। অর্থাৎ এখানে আমরা দেখতেছি এখন হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করার সময়, কিন্তু এই সময়ে তারা ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ না করে তারা কি করলো? মফিজকে বদলি করে দিল এবং নতুন একজন এখানে যুক্ত করতেছে। তো নতুন যাকে যুক্ত করা হচ্ছে, তাকে কিন্তু আগে থেকে এই বিষয়বস্তুগুলো যদি বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু সেইখানে আসা কিছুই বুঝবে না প্রাথমিক অবস্থায়। যেমন এইখানে কতদিন পর পর সার্কুলার প্রকাশ করা লাগবে, কবে পরীক্ষা নিতে হবে, পরীক্ষার সময় কবে, এই যে সময়গুলি, এগুলি কিন্তু একসময় নির্ধারণ করা থাকতো। অর্থাৎ সার্কুলার প্রকাশের ডেটেই কিন্তু কবে পরীক্ষা হবে, কবে ফলাফল দেওয়া হবে, এগুলো কিন্তু আগেই পূর্ব থেকেই সবগুলি নোটিশে উল্লেখ করা থাকতো সার্কুলারের। কিন্তু এখন কিন্তু তারা এরকম কোনো সিস্টেম করে না, তারা তাদের মন মতো কাজ করতেছে। অর্থাৎ আমরা যে বিষয়টি ইতিমধ্যে বুঝতে সক্ষম হয়েছে, সেটি হচ্ছে এনটিআরসি এর পিছনে যে দানব কাজ করতেছে, সেই কিন্তু এই সমস্যাগুলি সৃষ্টি করতেছে। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি এনটিআরসি তো আর নিজে থেকেই চলে না, তাকে চালানো হচ্ছে। তো এইখানে আনা হচ্ছে নতুন চেয়ারম্যানকে পরিবর্তন করা হচ্ছে, নতুন সচিবকে পরিবর্তন করা হচ্ছে। এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে। এইখানে আমরা দেখেছি যে এনটিআরসি এর যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অর্থাৎ চেয়ারম্যানের যে দায়িত্বটা চেয়ারম্যান না থাকা অবস্থায় পালন করতো নূরে আলম সিদ্দিকী, তো ইনি কিন্তু আমরা দেখেছি এনটিআরসি তে দুর্নীতির সাথে সংযুক্ত। তিনি এনটিআরসি এরতে আমরা দেখেছি যে তথ্যগুলি দিয়েছিল, আমি নিজে তার সাথে কথা বলেছি এবং ওই দিন অফিসে গিয়েছিলাম, এবং তিনি বলছে যে ১৯তমতে নাকি কোনো সিলেবাসে তারা রাখবে না, অর্থাৎ সিলেবাস ছাড়াই তারা পরীক্ষা নেবে। আলাদা দেখেন এইখানে তারা কি বিষয়টা উল্লেখ করেছে, অর্থাৎ যেখানে বিসিএসে সিলেবাস থাকে, সেইখানে তারা নিবন্ধনে সিলেবাস রাখবে না। তো এইখানে নতুন করে কত সিস্টেম তারা তৈরি করতেছে, দুর্নীতিময় পলিসি তারা বের করতেছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এনটিআরসি তারা নতুন নতুন লোক আনবে আর বদলি করবে, এবং এনটিআরসি এর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে, এবং এইখানে তাদের সব কিছুতে তারা সময় লাগাবে, আর যারা শিক্ষক হওয়ার জন্য বসে আছে তাদের জীবন নষ্ট করবে। এটা হচ্ছে এনটিআরসি এর প্রধান কাজ। তা না হলে আপনারা একটু লক্ষ্য করেন, যেখানে আমরা
21 সালের দিকে আমরা প্রায় 18তমতে আবেদন করেছিলাম 21 সালের পরে, অর্থাৎ এই 22 সালের পরে 23 সালের দিকে, অর্থাৎ 22 সালের শেষে। এইখানে তারা দীর্ঘ 3 বছর নিয়ে নিতেছে একটা সার্কুলারে। তো একটা সার্কুলার যদি 3 বছর তারা খায়া দেয়, তো একজন চাকরি প্রার্থীর বয়স যখন 32 থাকে তখন সে কিন্তু আবেদন করে, এবং আবেদন করার পরে তারা প্রিলি পরীক্ষা দেয়, রিটেন পরীক্ষা দেয়, তারপরে ভাইভাতে অংশগ্রহণ করে। তো এখানে প্রিলি রিটেন ভাইভাতে অংশগ্রহণ করার সময় যখন একজন প্রার্থীকে ভাইভাতে বাদ করে দেয়, অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে একজন প্রার্থীকে ভাইভা থেকে নট কোয়ালিফাই করে দেয়, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের শিক্ষক হওয়ার যে স্বপ্নটা কিভাবে আপনাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে এনটিআরসি। তখন আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। অর্থাৎ আপনারা যত ভালো পরীক্ষাই দেন না কেন, আপনি যদি 100 থেকে 100 পাওয়ার যোগ্যতাও রাখেন, তারপরেও দেখবেন ওরা ভাইভাতে এরকম দুর্নীতি করবে। অর্থাৎ এইখানে ভাইভা বোর্ডে তারা রিটেন পরীক্ষার যে মার্ক, এই মার্কটাই তারা সামনে রাখতে পারে না, যে এই ছেলেটার যে আমি ভাইভা নিতেছি ও রিটেনে কেমন করছে, রিটেনে ভালো করছে কিনা, বা এখানে ভাইভাতে আইসা 100তে 100 পাওয়ার যোগ্যতা, এখন আপনি আসলেন ভাইভা দিতে, তাদের কাছে মনে হইল না যে সে শিক্ষক হওয়ার তার যোগ্যতা নাই, তাহলে কিন্তু আপনাকে তারা সরাসরি বাদ করায় দিতেছে। এটা হচ্ছে তাদের একটা পলিসি। এই যে পলিসিটা তারা সৃষ্টি করছে, আসলে তারা 1 মিনিটের একটা ভাইভা বা 30 সেকেন্ডের একটা ভাইভার মাধ্যমে আপনার মেধা তারা কিভাবে যাচাই করবে, আমরা এটাই আমাদের কল্পনাতে আনতে পারতেছি না। অর্থাৎ একজন প্রার্থীকে আপনি 1 মিনিটে কখনো যাচাই করতে পারবেন না। আর তারা কিন্তু এই কাজটাই করতেছে ভাইভাতে, বিশেষ করে তারা সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে এবং বৈষম্য তৈরি করেছে। যেখানে 40, 41, 42, 45 পায়ে টিকতেছে, আর অন্যদিকে যেখানে 90, 95, 96 মার্ক পাওয়ার কথা, তারা হচ্ছে ভাইভা থেকে বাদ পড়তেছে। এটা হচ্ছে এনটিআরসির একটা পলিসি। তো এই যে তাদের ভাইভার যে পলিসি, এটা কিন্তু যত দ্রুত সম্ভব এনটিআরসিকে বন্ধ করতে হবে। আর এদিক থেকে তারা 19তম নিবন্ধন সার্কুলার প্রকাশ না করেই তারা নতুন দান্দামি শুরু করছে। এখানে তারা নতুন একজন চেয়ারম্যান নিযুক্ত করছে। তো এইটা তারা কেন করলো? তারা এখানে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করে নাই, তারা ভাইবার একটা সঠিক তথ্য দেয় নাই। আর এই দিক থেকে যেখানে চূড়ান্ত সুপারিশ পাবে এনটিআরসি যারা ভাইবা উত্তীর্ণ হয়েছে, তো এইখানে চূড়ান্ত সুপারিশে কীরকম দুর্নীতি করা হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ দুর্নীতি দেখার আগেই চেয়ারম্যানকে বদলি করে দিয়েছে। অর্থাৎ যেখানে সুপারিশের ফলাফল আসার কথা এবং 19তম নিবন্ধন সার্কুলার আসার কথা, সেই জায়গাটায় তারা নতুন একজন চেয়ারম্যান নিযুক্ত করছে। অর্থাৎ যখন সুপারিশেও একটা দুর্নীতি হবে, বৈষম্য হবে, তখন তারা আবার নতুন চেয়ারম্যানকে কিছু বলতে পারবে না, এবং পরে গিয়া ধরবে এই হচ্ছে এই যে মফিজ, এনটিআরসির যে সাবেক চেয়ারম্যান, ওই মফিজকেও কিছু বলতে পারবে না। অর্থাৎ যে সাধারণ প্রার্থী থাকবে তারা গিয়া একটা বিপদের মুখে সম্মুখীন হবে। অর্থাৎ এইখানে যদি তারা দুর্নীতি নাই করে, তাহলে তারা ফলাফল প্রকাশের আগে কেন তাদের বিভিন্ন দান্দামি শুরু হয়, তারা ঈদের আগে কেন তাদের তাড়াহুড়া ফলাফলে প্রকাশ করতে, এবং ঈদের পরে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলেই ফলাফল দিয়ে দিতেছে, এইটা কী ধরনের নিয়ম? আমরা বাংলাদেশে এরকম নিয়ম কোথাও পাই নাই। আবার এই দিক থেকে আমরা দেখতেছি তারা যে প্রসেসটা সৃষ্টি করছে সেটা হচ্ছে যে চেয়ারম্যান তারা যখন ইচ্ছা তখন বদলি করতেছে, তাদের মন মতো বদলি করতেছে। তো এইখানে আমরা আসলে বিষয়টা বুঝলাম না, এই বিষয়টা কি বোঝাতে যাচ্ছে, বাংলাদেশের মেধা তারা কিভাবে ধ্বংস করতেছে, শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করতেছে। আমরা আসলে এনটিআরসি থেকে আমরা আশা হারাচ্ছি। তবে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। কোনো দুর্নীতি, অনিয়ম, বৈষম্যকে প্রশ্রয় দেওয়া যাবে না। সেক্ষেত্রে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। যারা 19তম নিবন্ধন প্রত্যাশী রয়েছেন, আপনাদের যাদের বয়স অলরেডি 32 হচ্ছে বা 32 হয়ে গেছে, তাদের জন্য চরম একটা দুঃসংবাদ যে আপনারা দেখা গেছে সনদ পাইতে পাইতে আপনাদের 35+ হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের অবস্থা আর গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগও পাবেন না। তখন আপনাদেরকে ওইখান থেকে বাদ করায় দিবে। অর্থাৎ তখন তারা বলবে যে আপনাদের বয়স 35 হয়ে গেছে, আপনারা গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে এনটিআরসি এর একটা মানে চরম বাটপারি সিস্টেম, চরম বাটপারি একটা পলিসি। তো যাদের বয়স শেষ 32, 35 বা 32, 33-এর মধ্যে রয়েছে, তাদেরকে অলরেডি এনটিআরসি নতুন পলিসির মাধ্যমে বাদ ফালানোর একটা সিস্টেম তৈরি করে ফেলছে। এখন থেকে আপনাদের সতর্ক হতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আরও যে কী পলিসি সৃষ্টি করে দুর্নীতি, অনিয়ম তৈরি করবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং এনটিআরসির যে কোনো আপডেট তত সবার আগে পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।